যে মুক্তিযুদ্ধের কথা বলছে আজকে, যে রাজাকারের কথা বলছে আওয়ামী লীগ, তা আসলে তারাই তো সবচেয়ে বড় রাজাকার। আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশে 1 নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে। আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি যে শেখ মুজিব পালালেন কী করে, তার সুটকেস গোছানো ছিল কী করে? তাহলে তিনি জানতেন আগে থেকে যে তাকে যেতে হবে, তিনি চলে যাবেন আমাদের যুদ্ধে ডাক দিয়ে, তাই না? এখন হাসিনাই তো সবচেয়ে বড় রাজাকার, কেন ও তো নিজের লোককে মারছে। সেটা পাকিস্তানিরা দিয়ে মেরেছে, সেটা একটা রাজাকার, কিন্তু এ তো নিজেই নিজের দেশের লোককে মারছে। এই জন্য যারা পাকিস্তানে বিশ্বাস করেন তাদেরকে রাজাকার বলাটা খুব অন্যায় হবে। প্রথম কথা, বাংলাদেশ কিন্তু স্বাধীন 71-এ হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ডেটটা সবাইকে মনে রাখতে হবে, 14ই আগস্ট 1947-এ। আমরা তখন কলকাতায় ছিলাম, কলকাতা থেকে আমরা পূর্ব পাকিস্তানে এলাম। আসলে বাংলাদেশ নামে যে ভূখণ্ডটি পরিচিত এখন, সেটা ছিল পাকিস্তান, তার আগে ছিল ব্রিটিশ ইন্ডিয়া, তাই তো? সেটা 14ই আগস্ট 1947-এ পাকিস্তান হলো এবং 15ই আগস্টে ইন্ডিয়া স্বাধীন হলো। আমরা একদিন আগে হয়েছি পাকিস্তানের অংশ হিসেবে, পূর্ব পাকিস্তান হিসেবে। সুতরাং 1971-এ যে স্বাধীন বাংলাদেশ হয়েছে কথাটা ঠিক না। আসলে স্বাধীন হয়েছি আমরা 1947 সালে, কিন্তু স্বাধীনতার যে সুফল আমরা পাইনি। যে আশা করেছিল মানুষ, পার্টিকুলারলি বাংলাদেশের ভূখণ্ডের মানুষদের, গ্রামীণ মানুষরা বিশেষ করে, সেই সুবিধা তারা পায়নি। আর এই জন্যই আপনি লক্ষ্য করবেন যে পশ্চিমবাংলা থেকে প্রকাশিত কোনো বইয়ে রবি ঠাকুর অন্তর্ভুক্ত, এর মধ্যে কোনোখানে কোনো মুসলিম বাংলার কোনো ছবি পাওয়া যায় না। তারা কে ছিল? এত বড় একটা ভূখণ্ড, কিন্তু কোনো উপন্যাস, গল্প সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর 2-1 ছাড়া কোনোখানে এদের অস্তিত্ব, আমরা অস্তিত্ববিহীন কিন্তু বিশাল নাগরিক ছিলাম। আমরাই কিন্তু পাকিস্তান আন্দোলনের সূচক ছিলাম। এবং একে মনে রাখতে হবে, ফজলুল হক সাহেব বরিশালের, একে ফজলুল হক যাকে শেরে বাংলা হয়, তিনি বিশাল রোল প্লে করেছিলেন। তারপরে যেটা হলো, যখন 1947 সালে স্বাধীন হওয়ার পরও দেখলাম যে মুসলমানদের অবস্থা এবং অধিকাংশ মানুষের অবস্থা আরও গরিব থেকে গরিব হয়ে যেতে থাকলো, তখন আপনার ধীরে ধীরে আন্দোলন আরও গড়ে উঠতে থাকলো, যার পরিণতিতে রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হলো। রাষ্ট্রভাষা আন্দোলন কিন্তু একটা আমাদের স্বাধীনতার একটা দিক মনে রাখতে হবে। আচ্ছা, এদের অনেক কন্ট্রিবিউশন আছে। এখানে আজকের আওয়ামী লীগের কোনো কন্ট্রিবিউশন নেই। আমি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছি, তখন আমি ইউনিভার্সিটি সবে উঠেছি 1952 সাল। আমার স্ত্রী তালিয়া রহমান, উনিও করেছিলেন। উনি 1954-তে জেলেও গিয়েছিলেন। আমি জেলে যাইনি, কেননা আমাকে অন্যান্য ছাত্রদের সাহায্য করতে হয়েছিল। গফর চৌধুরী সহ, তিনি আহত হয়েছিলেন, তাকে আমি তুলে নিয়ে এসেছিলাম আমারই বাড়িতে, আমারই রুমে। সেই জন্য বলতে পারেন যে তাকে সেবা শুশ্রূষা করার ফলে আমাদের মধ্যে, আমি তখন জেলে যাইনি, পরবর্তীকালে আমাকে জেলে যেতে হয়েছিল, সেটা অন্য কথা। আচ্ছা, তাহলে আমরা স্বাধীন হলাম কখন? স্বাধীন আমরা হয়েছি 1947 সালে। তাহলে এটা কি ছিল? 71 যে আন্দোলন হলো, সেটা ছিল পশ্চিম পাকিস্তানের শোষণ এবং শাসন মুক্ত হবার আন্দোলন। সেই জন্য সেটা মুক্তিযুদ্ধ বলা হয়। এটা বুঝতে হবে, আমরা মুক্তিযুদ্ধেই কিন্তু স্বাধীন হইনি। আমরা স্বাধীন হয়েছি 1947-এ পাকিস্তানের যুদ্ধে। এই জন্য যারা পাকিস্তানে বিশ্বাস করেন তাদেরকে রাজাকার বলাটা খুব অন্যায় হবে আমি মনে করি। এটা একটা রাজনৈতিক বিশ্বাস থেকে, সেটা ফজলুল হক তার রাজাকার ছিলেন বলতে হবে, আমার বাবাও রাজাকার ছিলেন বলতে হবে, শেখ মুজিবের নাম্বার 1 রাজাকার বলতে হবে, কারণ তিনিও তো পাকিস্তানের জন্য লড়াই করেছিলেন আমার বাবার অধীনে। তিনি একমাত্র ছাত্র। এখানে আমি তাদের বংশগত একটু পরিচয় দিয়ে নেই। একমাত্র শেখ মুজিব ছাড়া তাদের বংশে কেউ গ্র্যাজুয়েটও হয়নি, কেউ না, এটা বুঝতে হবে। এবং শেখ মুজিবকে আমার বাবাই গ্র্যাজুয়েট করেছিলেন গ্রেস মার্ক দিয়ে, 13 নম্বর গ্রেস মার্ক দিয়ে। সেটা তার আত্মজীবনীতে লেখা আছে এবং শেখ মুজিব সেটা স্বীকার করতেন। তিনি তখন বঙ্গবন্ধু জাতির জনক নামে পরিচিত ছিলেন না, আমরা মুজিব ভাই বলতাম। ছোটোবেলা থেকে আমরা তাকে দেখে এসেছি, তাদের পরিবারকে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি। কেননা আমার বাবাকে তিনি পিতৃতুল্য শ্রদ্ধা এবং সম্মান করতেন। প্রতি রবিবারে গণভবনে বা বঙ্গভবনে নিয়ে গিয়ে একসঙ্গে খেতেন, আলোচনা করতেন। এটা রাজনৈতিক, তারা কিন্তু একসঙ্গে তো পাকিস্তানের জন্য লড়েছিলেন। তারা যারা পাকিস্তানের সঙ্গে লড়েছিলেন তাদের একটা বিশ্বাস থেকে লড়েছে যে বঙ্গীয় মুসলমানদের একটা ভালো জায়গায় যেতে হবে, উন্নত করতে হবে। তারা ইংরেজি শিখছিল না। স্যার সৈয়দ আমির আলী, স্যার সৈয়দ আহমেদ, এরা আমাদেরকে ইংরেজি শিখতে অনুপ্রাণিত করলেন। এই তখন থেকে কিন্তু
বুঝতে হবে আজকের আন্দোলনের সঙ্গে ওই আন্দোলনের যোগাযোগটা। কেননা ওই তখন থেকে যখন আগে ফার্সি ছিল কিন্তু রাষ্ট্রভাষা, সেখান থেকে ইংরেজরা শাসন আমলে ইংরেজি হয়ে গেল রাষ্ট্রভাষা। ইংরেজি না জানলে চাকরি পাবে না। সেখানে পশ্চিমবাংলার এবং ভারতে যারা হিন্দুরা প্রথম ইংরেজি শেখা শুরু করলো, ওদের কাছে তো কিছু আসে যায় না, কারণ ওরা এক ভাষা থেকে আরেক ভাষায় চলে গেল। আমাদের মুশকিল হলো মুসলমানরা তারা মেনে নিতে পারছিল না, কেন আমরা ফার্সি ছেড়ে ইংরেজি শিখব। কিন্তু পরে স্যার সৈয়দ আহমেদ আলী, স্যার সৈয়দ আহমেদের অনুপ্রেরণায় মুসলমানরা শেখা শুরু করলো। কিন্তু এই সময়ের মধ্যে অনেক আমরা পিছিয়ে গেলাম। এই জন্যই দেখবেন পশ্চিমবাংলার এত শিক্ষিত এবং পশ্চিমবাংলার অনেক সভ্যতা সংস্কৃতি অনেক বেশি অগ্রসরমান সারা ভারতেই আমাদের তুলনাত। কিন্তু আমাদের কভার করতে হচ্ছে ওই সময়গুলো, যে সময়গুলো আমরা হারিয়েছি পশ্চিমী সভ্যতার সঙ্গে সংযুক্ত না। কারণ ইতিমধ্যে পশ্চিমে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিশেষ করে ব্রিটেনে হয়ে গেছে, তারা যন্ত্র সভ্যতার দিকে আধুনিক সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কিন্তু এক জায়গায় স্থবির ছিলাম। সেইখান থেকে বেরিয়ে যাবার জন্য এবং পাকিস্তানি শাসন ও শোষণ থেকে বেরিয়ে যাবার জন্য শুরু হয়ে গেল রাষ্ট্রভাষা আন্দোলন, এবং তারপরে সেটা মুক্তিযোদ্ধা আন্দোলনে পরিণত হলো, যখন দেখলো কিছুতেই ওয়ান ইউনিট ওখানে ওরা করবে না। এটা মনে রাখতে হবে, পশ্চিম পাকিস্তানে আলাদা ভোটাভুটি হতো, পূর্ব পাকিস্তানে আলাদা ভোটাভুটি হতো। এই একানকে যতই আমরা গালিগালাজ করি না কেন, তিনিই প্রথম কিন্তু বুঝেছিলেন যে না, পাকিস্তান একত্র রাখতে হলে পরে একটা ভোট দেশ চিন্তা করতে হলে ওয়ান ম্যান ওয়ান ভোট হতে হবে, সেই পশ্চিম পাকিস্তানের হোক পূর্ব পাকিস্তানের হোক। সুতরাং তাকে এখানে সমালোচনা করা ভুল হবে। তিনি কিন্তু শেখ মুজিবকে বিশ্বাসও করেছিলেন। শেখ মুজিব তার কথা অনুযায়ী হ্যাঁ ওয়ান ম্যান ওয়ান ভোট চাই, এখানে এটাই আমাদের দাবি ছিল। সুতরাং তিনি শেখ মুজিবের সঙ্গে হাত মেলালেন, ভুট্টোর সঙ্গে হাত মেলালেন না। ভুট্টো আবার অন্যরকম চিন্তা করছিল যে যদি আমরা যদি ওয়ান ম্যান ওয়ান ভোট করি, তাহলে তো আমাদের দেশে তখন জনসংখ্যা ছিল বেশি পশ্চিম পাকিস্তানের চাইতে, তাহলে তো শেখ মুজিবই হবেন প্রধানমন্ত্রী, তাই না? ভুট্টো হবে দ্বিতীয়। তাই হলো 1970-71 আন্দোলনের সময় আমি কিন্তু টেলিভিশনের সারা রাত জেগে আমি অ্যাঙ্কারম্যান ছিলাম, ইলেকশনের রেজাল্টগুলো প্রচার করেছিলাম, এবং পশ্চিম পাকিস্তানের কাগজগুলো স্বীকার করলো যে আমি অত্যন্ত নিরপেক্ষভাবে করেছি। নিউ স্টার ইজ বর্ন এরকম তারা হেডলাইনও দিল। একদম আমি না এর আগে কখনো টেলিভিশন করিনি, কিন্তু হঠাৎ আমাকে বিভিন্ন কারণে ওইটা করতে হলো। আমি রেডিও বিবিসিতে জড়িত 1957-তে, কিন্তু টেলিভিশন ছিলাম না কখনো, এটা করলাম। তাহলে কি দাঁড়ালো, 1957-তে ভুট্টো দেখলেন, ভুট্টো একটাও সিট পায়নি পূর্ব পাকিস্তানে, আর শেখ মুজিব দেখলো পশ্চিম পাকিস্তানে তারা একটাও সিট পায়নি। তখনই এই যুদ্ধটা বেড়ে গেল। এটা মুক্তিযুদ্ধ, পশ্চিম পাকিস্তানের হাত থেকে মুক্ত হবার যুদ্ধ, নট স্বাধীনতার যুদ্ধ। সেই যুদ্ধে ভারত আমাদের সাহায্য করতে এগিয়ে এলো, এবং অন্য দেশেও আমাদের অনেক সাহায্য আমরা পেয়েছি, প্রচুর সাহায্য পেয়েছি। ফ্রান্স থেকে পেয়েছি, ব্রিটেন থেকে পেয়েছি। আমি তখন 1971 জুন পর্যন্ত আমি বাংলাদেশে ইন্টারকন্টিনেন্টালের জেনারেল ম্যানেজার ছিলাম। সেখান থেকে আমি চলে আসি। আগে চিফ অ্যাকাউন্টেন্ট ছিলাম, কিন্তু ওখানকার সব এক্সপ্যাট্রিয়েট অর্থাৎ সাহেবরা চলে যাওয়ার ফলে প্যান আমেরিকান, তখন মালিক ছিল প্যান আমেরিকান এয়ারওয়েজ ইন্টারকন্টিনেন্টালে, তারা আমাকে অনুরোধ করল তুমি হোটেল চালিয়ে যাও। হোটেল চালানো খুব অসুবিধাজনক ছিল, যেটা এখন হচ্ছে। আপনার এতগুলো লোককে প্রতিদিন 1000 ডিম খাওয়াতে হবে, ব্রেকফাস্টে ডিম, লাঞ্চে ডিম, রাত্রে ডিম, মাংস খাওয়াতে হবে, মাছ খাওয়াতে হবে, সব ক্যাশে কিনতে হবে, ব্যাংক তো সব বন্ধ। আবার ওরাও ক্যাশ দিচ্ছে, তাই না? যারা কাস্টমার আমাদের, তারাও ডলার দিচ্ছে। ফলে অত্যন্ত অসুবিধাজনকভাবে আমি চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু পশ্চিম পাকিস্তানের গোয়েন্দারা আমার বাবাকে ধরার জন্য খুব ব্যস্ত ছিল। তারা আমার বাড়িতে প্রতি একদিন পর হানা দিত। আমার বাড়ি খুবই কাছে ইন্টারকন্টিনেন্টাল। তারা এসে আমাকে বোঝাতো যে তোমার বাবাকে কোথায় আছে, লুকিয়ে আছে বলো। তারা চাচ্ছিল আমার বাবার কাছ থেকে একটা সই নিতে, যে সে স্বাধীন বাংলায় বিশ্বাস করে না, সে বিশ্বাস করে পাকিস্তানে। এটাও সত্য যে নুরুল আমিনী বলুন, শেখ মুজিবি বলুন, সারওয়ার্দী বলেন, এরা সবাই একসময় পাকিস্তানের জন্য আন্দোলন করেছে। আজকে আপনি তাদের রাজাকার বলতে পারেন না, এটা ভুল। এটা আওয়ামী লীগ নিজেকে, বর্তমান যে আওয়ামী লীগ, যারা অ্যাকচুয়ালি এরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, এটা আমি বলেছি কি কারণটা কি, এরা করেনি। আপনি দেখবেন এদের নাম কোথাও নাই। দুটো জিনিস আমি বলতে চাই। একটা হচ্ছে দেখুন
জিয়া রহমান সাহেব এসে যখন তিনি ক্ষমতা এলেন তিনি কিন্তু আওয়ামী লীগের লোক বলে পরিচিত কবি হাসান হাফিজুর রহমানকে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার ভার দিয়েছিলেন। সেই ইতিহাস 18 বা 19 খণ্ডে বের হয়েছিল, বাংলা একাডেমি বের হয়েছিল, এবং প্রতি বইমেলাতে ওই উপন্যাসগুলো, ওই ইতিহাস খুব বিক্রি হতো। আওয়ামী লীগ প্রথমে এসে সেটা কিন্তু উড়িয়ে দিল, হাসিনা গভর্নমেন্ট। কেননা ওই বইতে কোথাও তো আওয়ামী লীগের কারো নাম নাই যে এই ফ্রন্টে লড়াই করছে, ওই ফ্রন্টে লড়াই করছে, তারা করেনি, এটাই বাস্তবতা। কিন্তু মুক্তিযুদ্ধের বেনিফিটটা চায়, কিন্তু আবার তারা যে অনুপস্থিত ছিল সেইটা তারা উল্লেখ তারা চায় না। সেই জন্য তারা বইটা বিক্রি করলো হাক্কানি পাবলিশার্সের কাছে, যারা জামাতপন্থী বলে পরিচিত। আচ্ছা, এটা মনে রাখতে হবে। তো সেখানে এইটা করলো। আরেকটা কথা বলতে চাই যে আজকে যে সাইদ সাহেবকে নিয়ে, আবু সাইদকে নিয়ে যে এত কথা হচ্ছে যে তিনি দুহাত পেতে করছেন, তিনি সবার তিনি শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন, চিরস্মরণীয় হয়ে থাকবেন। কিন্তু তার আগে আরও দুজন লোক ঠিকই এইভাবে মারা গিয়েছে। একটা হচ্ছে ডক্টর শামসুজ্জোহা, আমার বন্ধু ছিলেন, আমার বছর 4 সিনিয়র ছিলেন, ঢাকা রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। তিনি কিন্তু ছাত্রদের গুলি করতে না করে রাজশাহীতে এগিয়ে গিয়ে পুলিশের সামনে, সৈন্যদের সামনে, পাকিস্তানি সৈন্যদের সামনে এগিয়ে গিয়েছিলেন এবং তাকে ফুল ফ্রন্টাল গুলি করে মারা হয়েছিল। নাম্বার 1। আমি কারেকশন দিতে চাই, কেননা আপনারা এই ইতিহাসটা জানেন না। আচ্ছা, তো তিনি নাম্বার 1 মারা গেলেন সেখানে, সেই জন্য শহীদ শামসুজ্জোহা হল নামে আমার রাজশাহীতে আছে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে সেটা আমি উঠে ফেলতে পারে নাই, শামসুজ্জোহা হল আছে এখনও। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে ফারুক ইকবাল। আচ্ছা, এই ফারুক ইকবাল আবুজর গিফারি কলেজ মৌচাকের কাছে সংলগ্ন, সেইখানের কলেজ ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ছিলেন, নট ছাত্রদল ছাত্রলীগ, তন্ত্র ছাত্রদল ছিলই না। আচ্ছা, এই ছেলেটি আপনার এগিয়ে গেল পুলিশদের বলতে ছাত্রদের উপর গুলি করো না, তাকে ওখানেই কিন্তু মারা হলো, মৌচাকে ওই মোড়টাতে, যেখান থেকে একদিকে রাজারবাগ, একদিকে বাংলা মোটর, আরেকদিকে রামপুর রাস্তা গেছে, ওখানে 3 কোনা পার্কের মতো আছে, ওইখানে গুলি করে মারলো। উনি কিন্তু দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় হচ্ছে সাইদ। আচ্ছা, এই যে ফারুক ইকবালের কবর কিন্তু ছিল ওখানে অনেক দিন, আওয়ামী লীগ সেই কবর তুলে ফেললো। কারণ ওরা চায় না যে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল তাদের নাম চায় না, তারা চায় আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশের 1 নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে, তার নাম চায়, তাই না? কিন্তু তিনি কোথায় ছিলেন? তিনি সবাইকে যুদ্ধে যাওয়ার আহ্বান জানালেন, ডাক দিলেন। আজকে একটা কথা বলছি, আপনারা যারা শ্রোতা তারা কেউ জানেন না, ওনার বাড়িতে সর্বশেষ কিন্তু আমি এবং আমার খালাতো ভাই কমান্ডার ফারুক লাস্ট গিয়েছিলাম। তার আগে কেউ জানে, আমরা লাস্ট গিয়েছি তার বাড়িতে, তাকে ওখানে উদ্ধার করতে গিয়েছিলাম। আপনাদের মনে কখনো প্রশ্ন জাগেনি যে শেখ মুজিব পালালেন কী করে, তার সুটকেস গোছানো ছিল কী করে? তাহলে তিনি জানতেন আগে থেকে যে তাকে যেতে হবে, তিনি চলে যাবেন আমাদের যুদ্ধে ডাক দিয়ে, তাই না? তাহলে কী হলো? তিনি তো রেডি ছিলেন, কিন্তু আর ভাষারি কোথায় ছিলেন তাহলে তখন? এই কমান্ডার ফারুক, মোতাহার হোসেন ফারুক তার নাম বলে দিচ্ছি, তার বউ ইংরেজ, ওয়েলসের আর্টিস্ট, এখনও বেঁচে আছেন, এখনও কালারে আছেন। এই ফারুক সাহেব উনি নেভি টপ লোক ছিলেন, এখানে ইঞ্জিনিয়ারিং, নেভিতে নেভাল ইঞ্জিনিয়ারিং পাস করা। আমার আপন খালাতো ভাই, পিঠাপিঠে আমরা মানুষ হয়েছে। আচ্ছা, তিনি ভাসানীকে উঠিয়ে, আমিও নিজেও জানতাম না যে তিনি এত বড় বাংলাদেশের কাজ করছেন। আগরতলা ষড়যন্ত্র মামলার নায়ক কিন্তু তিনি, কিন্তু কোথাও তার নাম থাকবে, কেননা তিনি খুব গোপনে কাজ করতেন, আমাকেও বলেনি কোনো জন্য। কিন্তু আমি, ও, তালের রহমান আমার স্ত্রী এবং সে, আমরা 3 জনে একসঙ্গে কিন্তু আমাকে এসে বললো যে 7ই মার্চে বক্তৃতা সফি আমরা একসঙ্গে শুনবো। উনি আমার একবারে পরে থাকতেন, আমি 15 নম্বরে থাকতাম, উনি 13 নম্বরে থাকতেন, আমরা একসঙ্গে শুনেছিলাম। তখনও বুঝিনি সে এত বড় একটা কাজ করছে। সে 15তে, আমি 25শে মার্চের কথা বলছি, 25শে মার্চে রাত্রে প্রায় 10:30 থেকে আমি যখন বাড়ি ফিরে আসি হোটেলের থেকে, কেন আমি হোটেলের টাকা পয়সাগুলো আমাকে গুছিয়ে রাখতে হতো, কারণ আমাকে ক্যাশে তো কিনতে হবে। পাকিস্তানি সেনারা আমার হোটেলের টাকা যদি লুটপাট করে নেয় তাতে আমি হোটেল চালাবো কী করে? যাই হোক, আমি ফিরে এসে তখন শুনলাম রুবি ভাই, ওনার নাম কমান্ডার ফারুকের ডাকনাম ছিল রুবি ভাই, চলে গেছেন মুজিবকে উদ্ধার করতে। কারণ তিনি আমি তখন ছুটে গেলাম আমার গাড়ি চালিয়ে, ওখানে পৌঁছলাম, দেখলাম সে রুবি ভাই বেরিয়ে আসে মন খারাপ করে। তখন বললো যে দেখো, ওই যে কোনো লাভ নেই, ও যাবে না। রুবি ভাইয়ের সঙ্গে কলকাতা থেকেই মুজিবের পরিচয়, রুবি বলি ডাকে, কেন আমরা কলকাতা থেকেই সকলে এসছি আর কি। আচ্ছা, সেখানে
বললো দেখো এরকম সে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। কারণ সে যদি 23 তারিখে বলতো আলোচনা ভেঙে গেছে তোমরা সবাই চলে যাও, তাহলে এত লোক মারা যেত না। সে যদি বলতো যে তোমার 24 তারিখেও বলতো যে আপনারা সবাই চলে যান, তাহলেও এত লোক মারা যেত না। এমনকি 25 তারিখে সকালে বললে লোক অনেকে চলে যেত ঢাকা ছেড়ে, যারা নিহত হবে বলে তিনি জানতেন লিস্টটা, কারণ তিনি তো পাকিস্তানের সঙ্গে ওঠা বসা করছেন। তারা তাকে সাহেব, রঙও সাহেবের মতো ছিল তার সাহেব বউ হুইস্কি খাচ্ছে, সে তো সব জানে। সে আমাকে বলল যে আজকে রাতে অনেক লোক আমার বন্ধুরা মারা যাবে, আগরতলা ষড়যন্ত্রের সঙ্গে যায়, তারা সবাই মারা গেছে। 27 তারিখে 26 তারিখ ছিল শুক্রবার, 27 তারিখ ছিল শনিবার। সেদিন আমরা 26শে মার্চে 27শে মার্চে 4 ঘন্টার জন্য কারফিউ যখন উঠানো হলো, তখন রবি ভাই বললো চলো আমরা যাই, দেখতে হবে তো আমার বন্ধুরা বেঁচে আছে কিনা। আমরা এক একটা বাড়িতে গেলাম, কমান্ডার মোয়াজ্জেম থেকে শুরু করে আরও বহু নেভির বড় বড় লোক মারা গেছে। আজ এই আলোচনাতে আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জাতির হয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, কেন আওয়ামী লীগ এদের নাম কখনো করে না। আপনি খালি শুনবেন যে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক কিছু মারা গেছেন, অনেকে মারা গেছেন, ছাত্র কিছু মারা গেছে, কিন্তু আওয়ামী লীগের কে মারা গেল? মুক্তিযুদ্ধে। এবং এটা কিন্তু আবার এরশাদ সাহেব বুঝতে পেরেছিলেন, তাই তিনি নিজে যেহেতু মুক্তিযুদ্ধে যেতে পারেননি, কারণ তিনি তখন পশ্চিম পাকিস্তানে আটক ছিলেন, থাকলে যেতেন কিনা আমি জানি না। তিনি যখন ক্ষমতা নিলেন, তিনি আপনাদের মনে আছে বোধহয় টেলিভিশনে তিনি 8টার খবরের আগে বা 9টার খবরের আগে বলতো 100 রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না। তো এখানে তো আমরা বলতে পারি না যে আমাদের রক্ত আছে, তাই না? প্রবলেম পড়ে গেল। যেটা এরশাদ সাহেব করলেন সেটা আওয়ামী লীগ সরকার এসেই উঠিয়ে দিল। যে মুক্তিযুদ্ধের কথা বলছে আজকে, যে রাজাকারের কথা বলছে আওয়ামী লীগ, আসলে তারাই তো সবচেয়ে বড় রাজাকার, এটা বুঝতে হবে। সেটা ছেলেপেলেরা বুঝে ফেলেছে। কেন শেখ হাসিনা শুধু ন্যাকা না, তিনি একজন ভালো অভিনেত্রী বটে। তিনি এত কাঁদতে পারেন কী করে? পকেট তার রুমালের মধ্যে লেবুর রস মেশানো থাকে। আচ্ছা, এটা বাস্তবতা, আমি বলছি, এত সহজে কান্না করে। এবং আমি দিল্লিতে তার বাড়িতেও যখন গেছি, তিনি যখন নির্বাসিত ছিলেন, আমি তার বাড়িতেও গেছি, সেখানে লোকজন বলছি উনি দেখা হলেই কান্না শুরু করে দেন। এইটা তার অভিনয় অনেকে করেন, তিনি ভালো অভিনেত্রী, সেই জন্য তাকে আমি আহ্বান জানাচ্ছি এই টেলিফোন ইন্টারভিউর মাধ্যমে, আপনি লন্ডনে আসুন, এখানে অনেক থিয়েটার করতে পারবেন, নিরাপদে থাকবেন, কেউ আপনাকে একটা হাতে চলবে না। আজকে একটা মিটিং হলো আলতাবালি পার্কে, সেখানে কেউ লাঠিসোঁটা নিয়ে যায়নি, আপনি নিরাপদে থাকবেন, অভিনয় করতে পারবেন, কাঁদতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনার। টাকা পয়সার তো আপনার অভাব নাইও। আপনি ওখানে কী করছেন? আপনার ধরাই যাক আপনার স্বামী নাই, আপনার স্বামীর মৃত্যুর কথা বলেন না, মৃত্যু দিবসও পালন করেন না, আপনার ছেলে থাকে আমেরিকায়, আপনার জামাই শারজাতে বন্দি মানি লন্ডারিংয়ের জন্য, ঠিক না? আপনার মেয়ে দিল্লিতে, তাই আপনার আছেটা কি? আপনি ওখানে একা আছেন কেন? চলে আসেন এখানে, আমরা আপনি সাদর অভ্যর্থনা জানাবো। আশা করি আপনি ইন্টারভিউ করবেন তার। আমি চাই তিনি লন্ডনে আসুন, থাকুন নিরাপদে, এবং তার নিরাপত্তা আমি কামনা করি, তার শুভকামনা করছি। এখনও সময় আছে, আপনি চলে আসুন, হেলিকপ্টার দিয়ে আসুন, আমি জনতাকে অনুরোধ করব তাকে যেতে দিন, তিনি চলে আসুন। কেননা তিনি বেঁচে থাকাটাই হবে বড় শাস্তি। তিনি দেখবেন যে কত লোককে অনাথ করেছেন, কত পরিবারকে তিনি অসহায় করেছেন, কত লোক দুর্ভোগের মধ্যে আছে। এইটুকুই আমি চাই, এইটুকুই আমি বলতে চাই। আমরা তো জানি আপনি বাংলাদেশে থাকতে গণতন্ত্র নিয়ে অনেক অনেক কাজ করেছেন। তো এখন যে বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা, এখানে আমরা দেখতে পাচ্ছি নারী এবং মহিলা, মা বোন সবার অনেক বেশি পার্টিসিপেট, বাট এখন যে গণতন্ত্রটা আমাদের দেশে আছে এই সম্পর্কে যদি একটু বলতেন। একটু আগে এই প্রশ্নটা করার সঙ্গে এই শেষ করার আগে যে কথাটি বললেন, অনেক নারী, মেয়ে, মা বোন অনেকেই গণতন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে, সেটাই ন্যাচারাল, সেটাই হওয়ার কথা ছিল। এবং আপনি যে বলছেন যে অনেক মেয়ে এসে যুক্ত হয়েছে, সেটা তো আশ্চর্যের কিছু না। আমরা হলাম মায়ের জাত, আমাদেরই তো সন্তানরা সবাই। আমাদের সন্তানরা যদি এইভাবে মারা যায়, মারা কোনো দিন বাড়িতে বসে থাকতে পারে না, সেই জন্যই তাদের এত বেশি সংখ্যক তারা বেরিয়েছে।
এরপর বলতেছে ডেমোক্রেসি হচ্ছে আমি একটা সংস্থা করেছিলাম ডেমোক্রেসি বলতে ডেমোক্রেসি সম্বন্ধে শেখানোর জন্য ইয়াং পিপলদের, নতুন প্রজন্মকে, যেহেতু এই দেশে অনেকদিন ছিলাম সেহেতু তাদের ডেমোক্রেসি আমাদের গণতন্ত্র অতি সবসময় ক্ষণস্থায়ী হয়েছে, আবার চলে গেছে, আবার আর্মি রুল, আবার সুতরাং ডেমোক্রেসিটা অ্যাকচুয়ালি কী সেই সম্বন্ধে জানানোর জন্য আমি ডেমোক্রেসি ওয়াচ এবং শফিককে নিয়ে প্রতিষ্ঠা করলাম। এবং ছেলে মেয়েদের যারা পড়াশোনা করছে, ছেলে মেয়ে মানে কি স্কুল থেকে করা হয়নি, পরের দিকে স্কুলের থেকেও এসছে, কিন্তু এই প্রাপ্তবয়স্ক যারা ইউনিভার্সিটিতে কলেজে পড়ছে তাদের নিয়ে কাজ করতাম, তাদের ডেমোক্রেসি এবং ডেমোক্রেসিতে বিভিন্ন ইলেকশনটা কীভাবে হচ্ছে, ইলেকশন কেন ডেমোক্রেসির যা যা করণীয় ছিল, প্রত্যেকের রাইট আছে কথা বলতে। আমি এটাও শিখিয়েছিলাম এইখান থেকে যে কোনো যদি তোমাদের যদি কোনো কমপ্লেইন থাকে তোমার এমপিকে লিখবে চিঠি। ওরা সব হাসতো যে ম্যাডাম আমাদের চিঠি লিখতে বলছেন, কেউ ওটা পড়বেন না, সব এর মধ্যে দেবে। কিন্তু আমি এইখান থেকে শিখে গেছি, সেই জন্য ওদের শিখিয়েছিলাম। কেউ দু এক সময় করেছে এবং আমি সবাইকে মিলে চিঠি দিতাম। ওই রাস্তার পরিষ্কার থাকে না, রাস্তার থাকে, একটা উত্তরও পাইনি কোনো এমপির কাছ থেকে। তো এইরকম গণতন্ত্র এখনও ওরকমই গণতন্ত্র আছে। কিন্তু একটা কথা বলবো, আমরা অন্তত না করতে পারলেও তারা যে সচেতন হয়েছে তারই কিছুটা, হয়তো আমার কন্ট্রিবিউশন খুবই কম, কিন্তু এটা একজনের থেকে আরেকজনের কাছে গেছে। গণতন্ত্র যে আসলে কি তোমরা তাদের শেখাতাম যে সমাজ সম্বন্ধে তুমি উদাসীন থাকতে পারো, সমাজে তুমিও একজন, সুতরাং তোমার দায়িত্ব আছে। এইগুলো সব ইয়াংদের মাঝে, তরুণদের মাঝে, মেয়ে পুরুষ এবং আমরা কিছু বাইরে থেকে কিছু পেতাম। তাদের ইউরোপে তো জানো 50% থাকতে হবে মেয়ে এবং পুরুষের দুই মিলে, সুতরাং মেয়ে অনেক থাকতো। মেয়েরাও অনেক সচেতন হয়ে গেছে এবং আরেকটা কারণে মেয়েরা আরও সচেতন হয়েছে, মেয়েরা গ্রামে গঞ্জেও পড়াশোনা করে এবং পড়াশোনা করলে মানুষের মন উদার হয় না, একটা জানতে চাওয়ার একটা উৎসাহ তৈরি হয়, হ্যাঁ, আগ্রহ হয়। সেই থেকে মেয়েরা এখন সচেতন, আর মেয়েরা অনেক বেরিয়েছে বলে আমি খুব আশ্চর্য হইনি। আমি মনে করি মেয়েরা অনেক দিন থেকেই সচেতন। মেয়েদের সচেতনতাটা লোকেরা সেদিকে তাকাতো না, গ্রাহ্যও করতো না, মেয়েরা কী ভাবছে। এখন তারা দেখছে যে মেয়েরাও অনেক বড় পজিশন, মেয়েরা এমনই বড় পজিশন নিয়েছে যে হাসিনা তো এরকম কাণ্ড করছে, সুতরাং দে ক্যান ডু এনিথিং। সেই জন্য তারা বেরিয়েছে বলে আমি অত্যন্ত খুশি হচ্ছি যে তারা সরব এই ছেলেদের সঙ্গে প্রাণও দিচ্ছে। আজকে সোমাতে দেখলাম একটা ছোটো বাচ্চা, মেয়ে বাচ্চা, সেও প্রাণ দিয়েছে। সুতরাং আমি মনে করি দুনিয়াটা তো এগিয়ে গেছে এবং মানুষ ন্যাচারালি কোনো জেলে কেউ থাকতে চায় না, কিন্তু তাদের বাংলাদেশকে একটা জেলের মতন তৈরি। একটু যদি অন্যরকম কথা বলবে তাহলে তুমি আর বলতে পারবে না। যেমন আমরা এখন কিছু কথা বলা হয়েছিল যেগুলো সরকার পন্থীদের পছন্দ হয়নি, সুতরাং আমাদের বার করতে, এরকম বহু হাজার সেখানে রয়েছে। একদিন তো নিশ্চয়ই আসে যখন বলতেই হয় কথা। যেমন আমি বলবো, আজকে 7 বছর ধরে আমি নিজের কথা এখন একটু বলছি, শফিক রহমান এখানে
কোনো দিন কথা বলেনি। কিন্তু একটা সময় আসে, আর বিশেষ করে এই সময় ওই শফিকুর রহমান এবং আমরা ওই স্বাধীনতার যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 52 সব কিছুতে ছিলাম। তখন যে যতজন মারা গেছে তার চেয়ে অনেক অনেক বেশি মারা গেল। সে সময় পাকিস্তানিরা আমাদের মেরেছে, কিন্তু এখন নিজেরা মারছে। এটা একজন আমার বন্ধু একটা কমেন্ট করেছে, আমি সেটা আবার পুনরাবৃত্তি করতে চাই। সেটা হচ্ছে যে মারছে এখন হাসিনাই তো সবচেয়ে বড় রাজাকার, কেন ও তো নিজের লোককে মারছে। সেটা পাকিস্তানিরা দিয়ে মেরেছে, সেটা একটা রাজাকার, কিন্তু এ তো নিজেই নিজের দেশের লোককে মারছে। মেরে কোনো দিন ডেমোক্রেসি হয় না। এই ইলেকশনও সেজন্য হয়নি। এটা তো কোনো ইলেকশন ছিল না, কোনো পার্টিও ছিল না, অতি কম সংখ্যক লোক ভোট দিয়েছে। সুতরাং যদিও সেদিন প্রোগ্রামে দেখলাম, একটা টেলিভিশন প্রোগ্রামে, এখানে আওয়ামী লীগের একজন বলছে যে এটা তো উনি তো পাওয়ারে আছেন ইলেকশন করে, কিন্তু ইলেকশনটা কী ইলেকশন? আমরা এই ডেমোক্রেসিবাদ কিন্তু ইলেকশন অবজারভার বলে যে যারা দেখে ইলেকশন সঠিকভাবে হচ্ছে কিনা, ফেয়ারভাবে হচ্ছে কিনা। আমাদের তো ব্যান করে দিয়েছিল। আমরা 2-3 প্রথমটাতে, হাসানার প্রথমটাতে ছিলাম, তারপর থেকে আমরা ব্যান। কেউই নেই, কোনো কিছুই থাকে না। ইলেকশনের যতগুলো ক্রাইটেরিয়া থাকে সুষ্ঠু হবার জন্য, এগুলো কিছুই থাকে না। তো ইলেকশন, আমাদের ইলেকশন তো সবসময় একটা হাস্যকর একটা জিনিস, সত্যি। যে যার লোক তার সেরকমভাবে। কিন্তু আমার যেটা আরেকটু কথা বলতে ইচ্ছে করে সব সময়, যে আমাদের প্রত্যেকটি ইলেকশনে কিন্তু ওই বিদেশি অবজারভাররা যায়। এবারে বোধহয় যায়নি, কিংবা 2টা মাত্র গেছে। একটা আমেরিকান, যতদূর জানি, ব্রিটেন থেকে গেছে কিনা আমি বলতে পারি না, কিন্তু সব সময় যায়। তারা সব সময় একটা হাজার খারাপ হলেও একটা দিয়ে দেয়। এটা বৃহত্তর পলিটিক্সের একটা ব্যাপার। সুতরাং যখন বাইরের কেউ আপনাকে হেল্প করবে না, তখন মানুষ কি করে? নিজেকে নিজে হেল্প করতে চায়। এবং সেই জন্যই এই যে ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়েছে, তাদের প্রতি আমার সব সহানুভূতি।